বিকাল 4:05। একটু আগেই মেহেরিশকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে আমানরা। তখন সেই ঘটনাস্থলে মেহেরিশ যখন জ্ঞান হারিয়েছে, আমানের বুকে ঢলে পড়েছিল। সাথে সাথেই মেহেরিশকে কোলে নিয়ে বাড়িতে চলে এসেছিল তারা। তারপর মেহেরিশের মুখে পানি ছিটা দিতেই তার জ্ঞান ফিরে আসে। মেহেরিশের এই অবস্থা দেখে আর কোথাও যায়নি তারা। গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিল। তখনই জ্ঞান ফিরতেই প্রথমে মেহেরিশের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিল, তা হলো, আমি বাড়ি যাব। তাই সাথে সাথেই আমান গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে যাত্রা শুরু করে দেয়। এরপর মেহেরিশ পুরো রাস্তায় কোনো কথাই বলেনি, না তো কোনো প্রশ্নর উত্তর দিয়েছে। মেহেরিশকে এভাবে চুপচাপ থাকতে দেখে আমান উস্কো কণ্ঠে বলে উঠল, জানি তুমি হয়তো ভাইয়ের এইসব কাণ্ড দেখে ভয় পেয়েছো, কিন্তু এটাই স্বাভাবিক। ভাই আসলে এমনই, ছোটবেলা থেকেই দেখে আসছি ভাইয়ের মুখ থেকে হাত চলে বেশি, কিন্তু বিনা অপরাধে কারো গায়ে কখনো হাত তুলে না ভাই। তার মাঝে আয়ানাও বলে উঠল, হ্যাঁ আমান ভাইয়া ঠিক বলেছে মেহেরিস আপু, লোকটা নিশ্চয়ই অনেক খারাপ কাজ করেছে, তাই বড় ভাইয়া এভাবে রেগে গিয়েছিল। কিন্তু মেহেরিশের যেন তাদের কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। তাকেও তো মেরেছিল লোকটা, কই সে তো কোনো অন্যায় করেনি। কিন্তু মুখ ফুটে কিছু বলল না মেহেরিশ। তার এখন কোনো কথাই যে বলতে ইচ্ছা করছে না, তাই চুপ হয়েই রইল। বাসায় ফিরে মেহেরিশ কাউকে কিছু না বলে দ্রুত নিজের রুমে চলে যায়। মেহেরিশের ক্লান্ত মাখা নিস্তেজ মুখ দেখে মিন্নাত বেগম তার কারণ জানতে চাইলে উত্তরে বলে উঠল, শরীরটা ভালো লাগছে না মাম্মি, রুমে গিয়ে রেস্ট নিতে চাই। মিন্নাত বেগম আর কথা বাড়াননি। মেয়েটা তার এমনই, যখন যা মন চায় তাই করে সব সময়। সেদিনের ঘটনার পর চলে গেছে মাঝখানে একটা দিন, কিন্তু মেহেরিশ সে আগের মতোই রয়ে গেছে। শুধু খাবারের সময় গিয়ে খাবার খেয়ে আবার উপরে চলে এসেছে তার রুমে। মেয়েটা যেন এখানে এসে একটার পর একটা ঝাটকা খেয়েই যাচ্ছে। কবে যে এখান থেকে যাবে নিজের দেশে, সে নিশ্চিন্তায় শুধু প্রহর গুনছে দিন বা দিন। আজ 12 সেপ্টেম্বর, এরিনার জন্মদিন। সেদিনের ঘটনার পর মাঝখানে কেটে গেছে আরও 3টা দিন। সামনের সপ্তাহে এরিনার বিয়ের তারিখ ফিক্সড করা হয়েছে। মাঝে আছে আরও 1 সপ্তাহ। ভীষণ ব্যস্ততায় সময় পার করছেন জলিল সাহেব, কারণ তার উপর সমস্ত দায়িত্ব দিয়েছে পূর্ব। গতকাল লোকজন এসে তাদের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে। আজ যেহেতু এরিনার জন্মদিন, তাই ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে তারা। সাব্বিরদের বাড়ি থেকেও কিছু মানুষ আসবে। এরিনার কিছু ক্লোজ ফ্রেন্ডদেরও ইনভাইট করেছে সে। এদিকে বিকেল থেকে ড্রেস সিলেক্ট করে একটাও পছন্দ হচ্ছে না এরিনার। একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে, কিন্তু একটাও মন মতো হচ্ছে না তার। সে চায় আজকে তাকে অনেক সুন্দর লাগুক। এই তো সুন্দর, যে এতই সুন্দর যে সাব্বির যেন তার থেকে চোখই সরাতে না পারে। বিয়ের দিন তো সাব্বিরদের পরিবার থেকে ড্রেস পাঠাবে তারা, তখন তো সেটাই পরতে হবে তাকে। কিন্তু আজকে মন মতো ড্রেস পরবে সে, আর তাকে সাহায্য করছে মেহেরিশ। মেহেরিশকে জোর করেই নিয়ে এসেছিল এরিনা। এরিনার কাণ্ড দেখে মেয়েটা একটা সময় বিরক্ত হয়ে উঠল। সে আগে ভাবতো হয়তো সেই সময় দুনিয়াতে যার এরকম স্বভাব আছে, কিন্তু এরিনাকে দেখার পর তার ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে কপাল কুঁচকে মেহেরিশ রেগে গিয়ে বলে উঠল, তুমি এখানে বসে বসে পছন্দ করতে থাকো, আমি গেলাম এখন। মেহেরিশের রাগ দেখে এরিনা বোনের হাত ধরে টেনে বসালো তার কাছে, পরক্ষণে আদরের বুলিতে আওড়ালো। বোন না, রাগ করিস না প্লিজ। আসলে আমি চাই আজকে আমাকে অনেক সুন্দর লাগুক, যেন তোর দুলাভাই দেখে ফিদা হয়ে যায়, বুঝেছিস? না, বুঝি না। বিয়ে তো হচ্ছে তোমাদের কয়দিন পর, এর সাথেই তো থাকবে সবসময়, তাহলে এত ফর্মালিটি করার কি দরকার? এটা এখন বুঝবি না, যখন প্রেমে পড়বি, কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করবি, তখন বুঝবি। বলে গাল টেনে ধরলো এরিনায়ের। পরক্ষণেই একটা ড্রেসের উপর চোখ গেল এরিনার। ড্রেসটা এনে মেহেরিশের হাতে দিয়ে পড়ল। যা একটা ট্রায়াল দিয়ে আসতো, তোকে এই ড্রেসটাতে সুন্দর লাগবে, দেখিস। আপু, এখানে তোমার জন্য ড্রেস নিতে এসেছি আমরা, আমার জন্য না। মেহেরিশও আর কিছু বলল না। ড্রেসটা আসলে খুব সুন্দর। অনেকক্ষণ ধরে সেও লক্ষ্য করছিল ড্রেসটা। ব্ল্যাক কালারটা তার ভীষণ প্রিয়, আর তার বেশিরভাগ ড্রেসই ব্ল্যাক কালারের। তাকে নাকি এই রংটা খুব মানায়, সবাই তো এটাই বলে। 5 মিনিট পর মেহেরিশ সেই ড্রেসটা পরে ট্রায়াল রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে আসলো।
মেহেরিশকে দেখা মাত্রই এরিনা অস্পষ্ট স্বরে বলে উঠল, মাশাআল্লাহ। হয়েছে এখন? খুশি তো? মনে হচ্ছে এই ড্রেসটার ডিজাইনার তোর জন্যই বানিয়েছে। ভীষণ খুশি, আর তোকে খুব মানিয়েছে এটাতে। কিছু সময় পরই তারা চলে আসে মার্কেট থেকে। এই না একটা ব্লু কালারের লং গাউন নিয়েছে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাদের। এদিকে অনেকে মেহমান চলে এসেছে ইতিমধ্যেই। সাব্বির তো কিছুক্ষণ পরই ফোন দিয়ে যাচ্ছে এরিনাকে, সে রেডি হয়েছে কিনা, তারা রওনা দিবে কিনা, আরও কত শত প্রশ্ন। মেহেরিশের খুব টায়ার্ড লাগছে। বাড়িতে ফিরেই সে নিজের রুমে চলে যায়। এখন আপাতত একটা লম্বা শাওয়ার নিবে সে। প্রচুর গরম পড়েছে আজ। কাল বিদেশের মাটিতে বড় হওয়া মেহেরিশের কাছে বাংলাদেশের এই গরম আবহাওয়াটা একটু বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। ওয়াশরুম থেকে বের হতেই চোখে পড়ল খাটের উপর রাখা সেই জামা, সাথে ওড়নাটিও। ড্রেসটার গলাটা একটু বড় হওয়ায় তখন ম্যাচিং করে একটা জর্জেট ওড়নাও কিনে দিয়েছে এরিনা তাকে। বেশি সময় নষ্ট করলো না মেহেরিশ। ড্রেসটা নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল সে। মেহেরিশের আবার বার্থডে সেলিব্রেশনটা একটু বেশি পছন্দ। তার বার্থডে তো খুব ঝাঁকঝমকপূর্ণভাবেই করে তার বাবা মা। এবার তো মেহেরিশ বলে রেখেছে তার 18 বছরের বার্থডেটা আরও বড় করে করবে সে। আর 2 মাস পরেই তো 18তে পড়বে মেহেরিশ। মনে পড়ে হেসে উঠল মেয়েটা। ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়ালো মেহেরিশ। না, ড্রেসটাতে তাকে খুব বেশি সুন্দর লাগছে দেখতে। ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল সে, চুলগুলো দুপাশে ছেড়ে দিল, আর ঠোঁটে দিল নিউড কালারের লিপস্টিক। হালকা মেকআপ করলো সাথে। মেহেরিশকে যেন আজ একটা হুড়পড়ির মতো লাগছে দেখতে। এদিকে পূর্ব এসেছে একটু আগেই। তার আবার এসব জন্মদিন পালন করা একদম পছন্দ নয়, কিন্তু মুখে যত কিছুই বলুক না কেন, বোনের জন্মদিনে না এসে কি পারা যায়? তাই তো কোনো রকম কাজ সামলিয়ে চলে এসেছে বাড়িতে। পরনে তার সব সময়ের মতোই সাদা মাটা পাঞ্জাবি, কিন্তু তাতেই যেন লোকটাকে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। সেই কখন থেকে সবাই বলে যাচ্ছে কেক কাটার জন্য, কিন্তু আশেপাশে কোথাও মেহেরিশকে দেখতে না পেয়ে হয়তো তার জন্য অপেক্ষা করছে এরিনা। তাই তো অনেকক্ষণ বলার পরেও মেয়েটা কেক কাটছে না। মনে মনে কয়টা গালি দিল মেহেরিশকে এরিনা। মেয়েটা কি আসবে না নাকি? কেন যে সে আসার সময় সাথে করে নিয়ে আসলো না মেয়েটাকে? তৎক্ষণাৎ চোখ পড়ল সিঁড়ি দিয়ে নামতে থাকা মেহেরিশের উপর। এই শুধু এরিনা নয়, আশেপাশে থাকা সবার চোখ পড়ল মেয়েটার উপর। মেয়েটা এমনিতেই মিষ্টি, তার উপর আজকে হালকা মেকআপের ছোঁয়ায় যেন মেয়েটার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে। এদিকে মেহেরিশকে এই রূপে দেখে আমান বেচারা তো জান যায় অবস্থা। পূর্ব তখন এক পাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছিল। তখনই চোখ গেল মেহেরিশের উপর। মেয়েটা হেঁটে আসছে সামনের দিকে। গোল্ডেন কালারের হাই হিল সাথে ব্ল্যাক কালারের কাজ করা ড্রেস। মেহেরিশকে এভাবে হেঁটে আসতে দেখে বুকের হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। তার কথা বলার ভাষাটাও হয়তো হারিয়ে ফেলেছে। তাই তো ফোনের অপর পাশে থাকা লোকটা কখন থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। পূর্ব কোনো রেসপন্স না পেয়ে মেয়েটার উপর দিন দিন যে দুর্বল হয়ে পড়ছে না তো? এই ছোট্ট মেয়েটা তার মনের উপর দখলদারি করা শুরু করে দিয়েছে না তো? মেয়েটাকে দেখে তার এমন অনুভূতি হয় কেন? কই, এখানে তো আরও অনেক মেয়ে আছে, তাদের দিকে তো চোখ মেলেও তাকায়নি পড়ব। তাহলে এই ছোট্ট মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে এতটা ডেসপারেট করে দিচ্ছে দিন দিন? হঠাৎ এসব ভাবনার সমাপ্তি ঘটে যখন তার উপর আশেপাশে ব্যক্তিটি তার কোনো রেসপন্স না পেয়ে ফোন কেটে পুনরায় ফোন করে সেই শব্দে। দ্রুত দৃষ্টি ঘুরিয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ে সে। কিন্তু মন কি তার এখানে আদৌ আছে? কেক কাটার পালা শেষ। মেহেরিশ আসলেই এরিনা কেক কেটে ফেলে, আর কেক কাটার সাথে সাথে পূর্ব তখন উপরে চলে যায় নিচে থাকা কালীন বাজার কয়েক চোখাচোখি হয়ে মেহেরিশের সাথে। কিন্তু মেহেরিশ তাকে তো লোকটাকে দ্রুত চোখ সরিয়ে ফেলত।
মেহেরিশও অত পাত্তা দেয়নি বিষয়টি। এই লোকটা থেকে যত দূরে দূরে থাকা যায় ততই যে মঙ্গল। কিন্তু আমান বেচারা তো মেহেরিশের সাথে এক প্রকার আঠার মতোই লেগে আছে আজ। মেয়েটা যেখানে যাচ্ছে পিছু পিছু সেও যাচ্ছে। ছেলেটা বোধহয় আজকে পাগল টাগল হয়ে গেছে। সাব্বিরের পরিবারের সবাই চলে এসেছে আজ, শুধু সাব্বির আর সিমরান। মেহেরিশের রূপের বর্ণনা সবাই করলেও করতে পারলো না শুধু সিমরান নামের মেয়েটি। আর কেউ খেয়াল না করলেও সিমরান ঠিকই খেয়াল করেছে পূর্বর দৃষ্টি যে মেহেরিশের উপর নিবদ্ধ ছিল আজ। খেয়াল করবে না কেন? সিমরান তো প্রত্যেকটা মুহূর্ত পূর্বর দিকেই নজর রেখেছিল। গেস্টদের জন্য বাড়ির ভিতরে আয়োজন করলেও ছাদের উপরেও অনেক সুন্দর করে সাজিয়েছে আমান। আসলে লোকদের দিয়েই করিয়েছিল আর কি। সে তো শুধু বলেছে কোথায় কি করতে হবে। বাড়ির ভিতরে বড়দের সামনে তো আর ভালো করে মজা করা যায় না, তাই ছাদেই সে আয়োজন করেছে। এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা। ছেলেদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে তারা, আর তার প্রাইস রেখেছে সাব্বিরের কাছ থেকে। হবু দুলাভাই বলে কথা, তার বউয়ের জন্মদিনের ট্রিট নেবে না? তাই কি হয়? মেয়েদের জন্য আছে সফট কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। সবাই মিলে ডিসাইড করলো এরিনা আর সাব্বিরকে দিয়ে কাপল ডান্স করাবে। তাই তাদের কথা মতোই এরিনা আর সাব্বির কাপল ডান্স করছে লাভ মি লাইক ইউ টু গানে। এরিনা তো প্রথমে রাজি হতে চায়নি, সবার জোড়াজোড়িতে বেচারি হার মেনে যায়। মেহেরিশ বসে বসে তা দেখছে আর হাততালি দিচ্ছে। অনুষ্ঠানটা যেহেতু ছাদে করা হয়েছে, তাই এখানে বাড়ির বড়রা আপাতত কেউই উপস্থিত নেই। সাব্বিরের কিছু ফ্রেন্ড, এরিনার কিছু কাজিন আর কয়েকটা মেয়ে বান্ধবী, প্রিন্স সাথে আমাদের কিছু ফ্রেন্ড আছে এখন। পূর্ব এখানে নেই বলে সবাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, না হলে যে তাদের প্ল্যানের 12টা বাজাতো। এদিকে প্রিন্স তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কানাডা থেকে আসার সময় সে সাথে করে নিয়ে এসেছিল কিছু ওয়াইনের বোতল, গায়ে হলুদের রাতে খাবে বলে। সেখানে থেকেই 2 বোতল এনে খাওয়া স্টার্ট করে দিয়েছে সে। এরিনাকে বলেছিল 1 গ্লাস খাওয়ার জন্য। প্রিন্স কিন্তু এরিনা ডিরেক্ট না করে দিয়েছে। তার ভাই যদি এসব জানে তাহলে তার খবর করে ছাড়বে। কি করবে ভেবে অবশেষে সবাই সিদ্ধান্ত নিল ট্রুথ ডেয়ার গেমস খেলবে। যা বলা তাই করা। কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিল খেলা। এক এক করে সবারটা শেষ, বাকি রইল শুধুমাত্র আমান, প্রিন্স আর মেহেরিশ। পরের বার প্রিন্সের দিকে বোতল পড়লে সে ডেয়ার নেয়। অতঃপর মেহেরিশ তাকে ডেয়ার দেয় বাংলা একটা গান গাইতে হবে। যেখানে বেচারা বাংলা বলতেই জীবন যায় যায় অবস্থা, সেখানে গাইবে বাংলা গান। আমান তো হেসে কুল পাচ্ছে না। গাইবে বাংলা গান। পরবর্তীতে প্রিন্স ইউটিউবে সার্চ করলো বাংলা গান লিখে, আর তখনই ডিপ জলে কলসি ফুটা কইরা দিমু গানটা আসলো সবার প্রথমে। কথা ছিল প্রথমে যে গানটা আসবে সেটাই গাইতে হবে তাকে। সবাই তো গান শোনার আগে হাসতে হাসতে শেষ। বেচারা অনেক কষ্টে 1 লাইন গেয়েছে, যা শুনে ডিপ জলের গানের মাগফিরাত কামনা করলো বাকি সবাই। এরপরই বোতল ঘুরে আসে মেহেরিশের দিকে। মেহেরিশকে জিজ্ঞাসা করলে মেহেরিশ ডেয়ার চুজ করে। তখন হঠাৎ করে সিমরান বলে ওঠে তাকে 5 গ্লাস ওয়াইন একসাথে খেতে হবে। এতে সবাই দ্বিমত পোষণ করে। বাধা দিলে প্রতি উত্তরে সিমরান বলে ওঠে, এটা আর ওর জন্য এমন কি? আমেরিকায় বড় হয়েছে বলে এসব তো ওদের কাছে নর্মাল। সাব্বির সিমরানকে ধমক দেয় সাথে সাথে, কিন্তু মেহেরিশ তখন রাজি হয়ে যায় আর মুখে মৃদু হাসি বজায় রেখে বলে, আমেরিকায় বড় হয়েছি বলি যে এসব খেতে হবে এমন কোনো কথা নেই। জন্ম আমেরিকা হলেও আমার বাবা মা কিন্তু বাংলাদেশি, আর বাংলাদেশের প্যারেন্টসরা কিন্তু এসব একদমই পছন্দ করে না। তেমন আমার বাবা মাও এসব পছন্দ করে না। তবে একবার জাস্ট বিয়ার খেয়েছিলাম ফ্রেন্ডের বার্থডেতে, কিন্তু আজ যেহেতু ডেয়া নিয়েছি তাহলে সেটা অবশ্যই পালন করব। বলে টেবিলের উপরে রাখা বোতল থেকে পর পর 6 গ্লাস খেয়ে নিল মেহেরিশ। মেয়েটা বুঝতেই পারল না যে সে নর্মাল ওয়াইনের বদলে প্রিন্সের রাখা সেই ওয়াইন খাচ্ছে, যা অন্য সব থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। এরিনা অনেকবার বারণ করেছিল খেতে, কিন্তু
এই মেয়েটা যেটা একবার বলবে সেটা করেই সে দম নেবে, এটা এতদিনে ভালো বুঝতে পেরেছে এরিনা। এদিকে মেহেরিসের অবস্থা সময়ের সাথে সাথে অবনতির দিকে যেতে দেখে এরিনা মেহেরিসকে নিচে চলে যেতে বলল। মেহেরিসের কাছেও খুব খারাপ লাগছিল, তাই সেও এরিনার কথা মতোই নিচে চলে আসে। কিন্তু নিচে আসার সময় বাধায় আরেক ঝামেলা। আসলে ছাদ থেকে নিচে আসার সময় প্রথমে পূর্বের রুম অতিক্রম করেই মেহেরিসের রুমে আসতে হয়। টানা 6 গ্লাস ওয়াইন খাওয়ার ফলে বেচারি মেহেরিসের অবস্থা বড়ই নাজেহাল। রাগের বশে খেয়ে তো নিয়েছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মেয়েটা। কেন যে তখন খেতে গেল কে জানে। এর জন্যই হয়তো বড়রা বলে রাগের বশে কোনো কাজ করাই ঠিক নয়। নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে ছাদ থেকে নিচে নামতেই হঠাৎ কি মনে করে যেন পূর্বের রুমের দরজার সামনে থেমে যায় মেয়েটা। হঠাৎ তার নেশায় বুঁদ হয়ে যাওয়া মস্তিষ্কে একটা দুষ্ট বুদ্ধি চাপলো। এই লোকটাকে আজকে ইচ্ছা মতো বকে দিবে সে, আর তার সব পার্সোনাল জিনিসে ছুঁয়ে ছুঁয়ে দিবে, যেগুলো থেকে সবসময় 10 মিটার দূরত্বে থাকতে বলেছিল তাকে। তাই সে প্রথমেই দরজা ধাক্কানো শুরু করে দিল। কেন সে সব সময় তার সাথে এমন খারাপ ব্যবহার করে? সবার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে, কিন্তু মেহেরিস তাকে দেখলেই কেন লোকটার গা জ্বলে। আজকে তো সে জেনেই যাবে। হ্যাঁ, এদিকে দরজা খুলতে না দেখে এক সময় তো জোরে জোরে ধাক্কানো শুরু করে দিল মেয়েটা। বেচারা পূর্ব একটু আগেই কেবল ঘুমেছিল, হঠাৎ এভাবে দরজায় নক করায় তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। রাগে ক্ষোভে বিরক্ত হয়ে উঠে বসলো সে। রাগে দাঁতের দাঁত চিপিয়ে মনে মনে বিড়বিড়ালো, কার এত বড় সাহস যে আমার দরজায় এভাবে ধাক্কাই? আজকে তো তার শেষ দেখেই ছাড়বো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজা খুলে দিল পূর্ব। আর দরজা খুলতেই তার চোখের সামনে ভেসে আসলো মেহেরিসের অগোছালো এলোমেলো চাহনি। মেয়েটা এই সময় তার এখানে কি করছে, আর মেয়েটাকে এমন এলোমেলো লাগছে কেন দেখতে? মনে এমন হাজারো প্রশ্নরা ডানা মেলে থাকলেও মুখে বলতে পারলো না কিছুই। তার চোখ তো এখন মেহেরিসকে দেখতেই ব্যস্ত। এমন অগোছালো মেয়েগুলো চেহারার মেহেরিসকে তার কাছে বড্ড আবেদনময়ী লাগছে দেখতে। মেয়েটার গাল অনেকটাই পাকা টমেটোর মতো মনে হচ্ছে তার কাছে। এদিকে মেহেরিস তো পূর্বকে দেখে হাঁ হয়ে গেছে। এই প্রথমবার পূর্বকে সে হাফ হাতা টি শার্টে দেখেছে। হাফ হাতা টি শার্ট পরায় দারুণ হাতের শক্তপোক্ত মাসেলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, যা ফুলে ফুলে যাচ্ছে। কোথায় সে পূর্বের থেকে আজকে হিসাব নিকাশ করতে এসেছিল বেচারা মেহেরিস পূর্বকে এভাবে দেখে নিজেই হিসাব কষছে। এত হ্যান্ডসাম এই লোকটা। মেহেরিসকে কিছু বলতে না দেখে পূর্ব নিজে থেকে ঘোর কাটিয়ে একসময় বলে উঠল, হোয়াট? এত রাতে এইভাবে পাগলের মতো দরজা নক করছিলে কেন বেয়াদব? মেহেরিসের এবার যেন হুঁশ ফিরে আসলো। আরে সে তো আজকে এই লোকটার থেকে হিসাব নিকেশ করতে এসেছে। তাই তৎক্ষণাৎ ঢুলুঢুলু অবস্থায় চোখে চোখ রেখে পূর্বের উদ্দেশ্যে বলে উঠল, এই, আপনি আমার সাথে সবসময় এমন ব্যবহার করেন কেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? আমার কি মন নেই? আমার কি খারাপ লাগে না? আর কি বললেন আমি বেয়াদব? আপনি বেয়াদব, আপনার 14 গোষ্ঠী বেয়াদব, খারাপ লোক কোথাকার। মেহেরিসের মুখে হঠাৎ এমন বুলি শুনে বিস্ময়ে কিংকর্ত বিমূঢ় পূর্ব। এই মেয়ে বলে কি এসব? মেয়েটা কি আদৌ তার সেন্সে আছে? যেখানে মানুষ তার সামনে চোখে চোখ রেখে কথা বলতেই ভয় পায়, সেখানে এই বাচ্চা মেয়েটা তাকে খারাপ বলে যাচ্ছে, তাও আবার তারই সামনে। কিছুদিন আগেও তো মেয়েটা তাকে দেখে ভয় পালিয়ে বেড়াতো, তাহলে আজ হঠাৎ করে এত সাহস আসলো কোথা থেকে? তার এসব ভাবনা চিন্তার মধ্যেই মেহেরিস পূর্বকে পাশ কাটিয়ে দ্রুতই চলে গেল তার রুমের ভিতরে। বিহম্বিত হয়ে রইল পূর্ব, মেয়েটা করছেটা কি? অন্যদিকে মেহেরিস তো রুমের ভেতর ঢুকে বিস্ময় হয়ে তাকিয়ে আছে চারপাশে। এত বড় রুম, আসলে রুমের বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে ভেতরে এত জায়গা আছে। সময় কয়টা স্বাভাবিক রুমের দরজার মতোই পূর্বের রুমের দরজাটাও, কিন্তু ভিতরে অন্যরকম, মানে পুরাই আলাদা। ভেতরে সব কিছুই কাচের তৈরি। এখন মেহেরিস যেখানে দাঁড়িয়ে আছে এটা পূর্বের বেডরুম মনে হলো না মেহেরিসের কাছে, কারণ বেডরুম তো বেড থাকবে, কিন্তু এখানে তো কিছুই নেই। চারপাশে শুধু কালো রঙের সোফা আর দেয়ালের সাথে অ্যাটাচড করা
বুক সেলফ, রুমের মাঝখানে দুপাশে কাচের দরজা, হয়তো দরজার ওপাশে লোকটার বেডরুম। এত জায়গা লাগে একটা মানুষের থাকার জন্য? নিজে এত জায়গা নিয়ে রেখেছে আর তাদেরকে থাকতে দেয় ছোট্ট একটা রুমে। পূর্ব রুম দেখার পর মেহেরিসের কাছে এখন তার নিজের রুমটা ভীষণ ছোট মনে হলো। তাই মনে মনে সে পূর্বকে আর একটা উপাধি দিয়ে দিল, কিপটা। পরক্ষণে মনে পড়লো সে তো রুম দেখতে নয়, ছুঁতে এসেছে। তাই তৎক্ষণাৎ সে একটা একটা করে আসবাবপত্র ছুঁয়ে দিল আর বিড়বিড় করে পূর্বের দিকে ফিরে বলল। এই যে ছুঁয়ে দিয়েছি। পূর্ব এতক্ষণ নীরব দর্শকের মতোই সবটা দেখছিল। মেয়েটার যে নিশ্চয় উল্টাপাল্টা কিছু খেয়েছে এটা এতক্ষণে সে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু এই মেয়েটা এগুলো পেল কোথায়? আর তার অগোচরে এগুলো এই বাড়িতে আনলোই বা কে? আর তার চেয়ে বড় কথা, এই মেয়েটা এখানে এসব করছেটা কি? এদিকে মেহেরিস তো একটার পর একটা জিনিসপত্র ছুঁয়েই যাচ্ছে, যা দেখে এবার ধৈর্যের বাঁধ ভাঙলো পূর্বে। দাঁতে দাঁত চিবিয়ে বলল, ইউ ইডিয়েট, তোমাকে এসব খাওয়াইছে কে? আর তখন থেকে এসব কি করছো? আরে আপনি না আপনার পার্সোনাল কিছু হলে সবসময় বলতেন ডোন্ট টাচ ডোন্ট টাচ, তাই আজকে আমি আপনার পার্সোনাল কিছু ছুঁয়ে দিলাম। পূর্ব যেন মেহেরিসের কাছ থেকে এমন উদ্ভট উত্তর শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। একে তো মাঝরাতে এসে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে, তারপর উল্টাপাল্টা জিনিস খেয়ে এখন উদ্ভট সব কাণ্ড করে যাচ্ছে। এবার যেন পূর্বের রাগ আর বাধা মানতে চাইল না। রাগ কন্ট্রোল করার জন্য হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। তৎপর মুখে স্বাভাবিক ভঙ্গি এনে মেহেরিসের উদ্দেশ্যে বলল, মেহের গো টু ইউ রুম রাইট নাও। কথাটা শোনা মাত্রই মেহেরিসের হঠাৎ মনে পড়ল, আরে সে তো এই লোকটাকে ছুলোই না, তাহলে কিভাবে হলো সব পার্সোনাল ছোঁয়া? যেহেতু মেহেরিস একটু দূরেই দাঁড়িয়েছিল পূর্ব থেকে, তাই কথাগুলো মনে পড়ার সাথে সাথে দৌড়ে আসতেই যাবে। আর তখনই সোফার এক কোণায় লেগে পড়ে যায় মেয়েটা। ব্যথায় গুঙিয়ে ওঠে মেহেরিস। পায়ের আঙুলে খুব ব্যথা পেয়েছে সে। পা চেপে ধরে কান্না করতে শুরু করে মেয়েটা, আর তার সাথে সাথে বলে ওঠে, আপনি একটা খারাপ লোক, অসভ্য বেয়াদব। আপনাকে ছুতে চেয়েছি দেখে এইভাবে আমাকে ফলে দিবেন? ক্ষিপ্টা কথাকার। বলেই আবারও কান্না শুরু করে দিল মেয়েটা। বেচারা পূর্ব তো একটার পর একটা ঝাটকা খেয়ে যাচ্ছে তখন থেকে। সাহস কত বড় মেয়েটার! পূর্বকে সে এখন কথা বলে, আর শেষ পর্যন্ত কিনা কিপটা। হোয়াট দ্য, যে কিনা মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে তাকে কিনা বলে কিপটা? না, এবার আর যেন পূর্ব নিজের রাগকে দমন করে রাখতে ব্যর্থ হলো। মেহেরিসকে এক হাতে ধরে টেনে তুলে তার গাল বরাবর দিল কষি এক থাপ্পড়। বেচারা মেহেরিস এমনিতেই নেশায় বুঁদ হয়ে আছে, তার উপর আবার পূর্বের এমন থাপ্পড়ের ভাতটা আর সামলে উঠতে পারল না। দাঁড়ানো থাকা অবস্থা গিয়ে ছুঁড়ে পড়ল সাথে থাকা সোফার ওপর। এত জোরে থাপ্পড় খেয়ে বেচারিত অবস্থা বড্ড নাজেহাল। থাপ্পড় দেয়া গালে হাত চেপে ধরে চিৎকার করে কান্না করা শুরু করে দিল মেয়েটা। আর পূর্ব মেহেরিসের এমন জোরে কান্না করার শব্দ শোনা মাত্রই সাথে সাথে পূর্ব তার রুমের দরজা বন্ধ করে দিল। এতক্ষণ পূর্ব দরজার সামনেই দাঁড়িয়ে থাকা ছিল বিধায় দরজাটা খোলাই ছিল, কিন্তু এখন যদি বাড়ির মানুষ এত রাতে তার রুমে একটি মেয়ের চিৎকার শুনে তাহলে ব্যাপারটা যে খারাপভাবেই নিবে। সবাই কথাটা ভেবেই মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো পূর্ব। তাই কান্নার শব্দ যেন রুমের বাইরে না যায়, তাই দরজাটা বন্ধ করে দিয়েছে সে। এদিকে মেহেরিস তো কান্না করেই যাচ্ছে অনবরত। পূর্ব এবার আবারও মেহেরিসকে উদ্দেশ্য করে তাতে দাঁত চিবিয়ে বলল, এই চুপ, একদম চুপ। উল্টাপাল্টা জিনিস খেয়েছো, সাথে আবার এখানে এসে সিন ক্রিয়েট করছো। বেয়াদব মেয়ে কোথাকার, একদম কান্না করবে না, না হলে আবার থাপ্পড় মারবো। পূর্বের কথাটা যেন মেহেরিস এবার বুঝতে পারল। বেচারি ভয়ে চুপচাপ হয়ে গেল তৎক্ষণাৎ, কিন্তু ডুকরে ডুকরে কেঁদেই যাচ্ছে। মেহেরিসকে থামাতে না দেখে পূর্ব আবারও বলে উঠল, এখন নিজের রুমে যাও ফার্স্ট। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। আমাকে আপনি আবার মেরেছেন তাই না? আজ থেকে আমি এখানেই থাকবো, এখানেই ঘুমাবো আমি। বলে আবারও ডুকরে কেঁদে উঠল মেয়েটা। পূর্ব বেচারা এখনো স্থির দাঁড়িয়ে।
সে এখনও বোঝার চেষ্টা করছে এই মেয়েটার কি আসলেই মাথায় কোনো সমস্যা আছে কিনা, নাকি তার থাপ্পড় খেয়ে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেল। উফ, কি করবে এখন সে? মেয়েটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিবে, নাকি মেয়েটাকে এখানে রেখে সে নিজের বেডরুমে চলে যাবে? তার যে এখন প্রচুর বিরক্ত লাগছে এসব। পরক্ষণে কি মনে করে যেন নিজের বেডরুমের উদ্দেশ্যে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে চলে গেল সে। এখানে থাকলে হয়তো আবার কখন না জানি রেগে গিয়ে মেহেরিসের গায়ে হাত তুলে বসে। তার থেকে বেটার মেয়েটা যত ইচ্ছা এখানে বসে কান্নাকাটি করুক, এক সময় নিজেই চলে যাবে এই ভেবেই পূর্ব চলে গেল তার বেডরুমে। 20 মিনিট হতে চলল কিন্তু পূর্ব বেডরুমে এসেছে, কিন্তু পূর্বের চোখে নেই কোনো ঘুম। এপাশ ওপাশ করলো কতক্ষণ লাগে, কিন্তু কোনো কিছুতেই মন বসছে না তার। এদিকে মেহেরিসের কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, আর সাউন্ড পাবেই বা কী করে? তার প্রতিটা রুমেই তো সাউন্ড প্রুফ। মেয়েটা কি এখনও কান্না করেই যাচ্ছে নাকি চলে গেছে? উফ না, একবার সে দেখে আসুক মেয়েটা চলে গেছে নিশ্চিন্তে তখন একটা ঘুম দিতে পারবে। মনের এমন ভাবনাতেই সে বেড থেকে উঠে বসলো। অতঃপর পা বাড়ালো তার বসার রুমের উদ্দেশ্যে। কাজ দুপাশে ঠেলে সরাতেই তার চোখে পড়ল মেহেরিস তার সোফায় মুখ দিয়ে এখনো পড়ে আছে সেই আগের মতোই, পা দুটো তার ফ্লোরে রাখা ভাঁজ করে, এক হাত কপালের নিচে আরেক সোফায় রাখা। কিছু সেকেন্ডের জন্য পূর্ব বুকটাও হঠাৎ কেঁপে উঠল মেহেরিসকে এখনো এই অবস্থায় বসে থাকতে দেখে। মেয়েটা ঠিক আছে তো? তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল মেহেরিসের পাশে, হাঁটু ভাঁজ করে বসলো মেহেরিসের ঠিক পাশে। মেহেরিস সোফার মাথা রেখে উপুত হয়ে শুয়ে থাকার দরুন তার চুলগুলো এলোমেলো হয়ে সোফার চারপাশে ছিটিয়ে আছে, যার কারণে তার মুখটাও ঠিক পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ব একবার হাত বাড়ায় তো আরেকবার পিছু নিয়ে আসে। সে কি স্পর্শ করবে এই মেয়েটাকে? ছুঁয়ে দেখবে একবার? মনে এমন অগণতিক প্রশ্নের অপেক্ষা করে অবশেষে এক হাত দিয়ে আলতো করে চারপাশের চুলগুলো সুন্দর করে একসাথে রাখলো। অপর হাতে মেহেরিসের মাথাটা তুলে মুখটা তার দিকে ফেরাতেই হঠাৎ বুকের ভেতর কেমন কামড় দিয়ে উঠলো ছেলেটার। মেয়েটার ঠোঁটের এক কোণে কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। তখন জোরে থাপ্পড় মারার দরুন ডান গালটাতে তার 5 আঙ্গুলের ছাপগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই তো মেরেছিল একটু আগে মেয়েটাকে। এভাবে তাহলে এখন এমন অস্বস্তি ফিল হচ্ছে কেন? ভাবনার মাঝেই আবার চোখ গেল মেহেরিসের নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর উপর। মেয়েটাকে এখন তার কাছে কোনো ঘুমন্ত মায়াপুরীর মতোই লাগছে দেখতে। কি স্নিগ্ধ লাগছে ঘুমন্ত মুখটি। এভাবে কতক্ষণ যে মেহেরিসের ঘুমন্ত মুখের উপর চেয়ে পার করালো হয়তো সে নিজেই জানে না। একটা সময় পাশে থাকা চিট টেবিলের উপর থেকে একটা ওয়েট টিস্যু নিয়ে আলগুছে মুছে দিল ক্ষত স্থানের রক্তটুকু। তারপর কোলে তুলে নিল মেয়েটাকে। এখন আপাতত মেয়েটাকে তার নিজের রুমে দিয়ে আসাই হচ্ছে পূর্বের উদ্দেশ্য। হঠাৎ মেহেরিসকে কোলে তুলে নেওয়ায় মেহেরিসের গলায় থাকা ওড়নাটা খানিকটা সরে যাওয়ার ফলে ভেসে ওঠে গলার ঠিক নিচে থাকা কালো কুচকুচে তিলটার উপর। মেয়েটা অতীব ফর্সা হওয়ার দরুন তিলটা যেন একটু বেশি কালো লাগছে তার শরীরে, যা পূর্বের মতো এমন পাথর শক্ত গম্ভীর পাষাণ মানুষটাকেও বড্ড এলোমেলো করে দিচ্ছে। না চাইতেও তার দৃষ্টি পড়ছে বারংবার মেয়েটার সেই তিলটার উপর। অবাধ্য মনটা বড্ড বেসামাল হয়ে উঠছে তার। না, এই মেয়েকে আর 1 মিনিটও সে এখানে রাখতে চায় না। এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিনা তার মতো পুরুষকে এলোমেলো করে দিচ্ছে। তার বেহায়া মনটাকে সে মনে মনে কতগুলো গালি দিল। অতঃপর চোখ সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। অন্যদিকে তাকিয়েই হাঁটা ধরল মেহেরিসের রুম বরাবর। যেতে যেতে আনমনেই আওড়ালো পূর্ব, যার পার্সোনাল জিনিসপত্র ছুতে এসে আজ্ঞান হয়ে পড়েছিল এখন শয়ান তার কোলে চেয়ে নিজের রুমে যাচ্ছে। বেয়াদব মেয়ে একটা।
ঘড়ির কাঁটার সকাল 9:35 কেবলই ঘুম ভাঙলো মেহেরেশের। ঘুম থেকে উঠে মেয়েটা তার মাথার প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলো। 2 হাত দিয়ে মাথার 2 পাশ চেপে ধরে রাখলো খানিকক্ষণ। এরপর কোনো রকম উঠে বসলো সে। মেহেরেশের বেড বরাবর তার ড্রেসিংটা সেট করা, যার দরুন বেডে বসেই সে মিরর দেখতে পায়। তৎক্ষণাৎ চোখ পড়ল মিররে থাকা তার প্রতিবিম্বের উপর। ঠোঁটের এক পাশে ফুলে আছে আর সাথে ছোট্ট একটা কাটা দাগ। দাগটা আসলে কিসের মনে করার প্রচেষ্টা করতেই তার মস্তিষ্কে আস্তে আস্তে কাল রাতের সম্পূর্ণ ঘটনা মনে পড়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল মেহেরেশ। আমি কাল রাতে এসব করেছি? সিরিয়াসলি? আচ্ছা, আমি বেঁচে আছি তো নাকি? ভাবতেই এক হাত দিয়ে আরেক হাতের উপর চিমটি কাটলো মেয়েটি। ব্যথায় শব্দ করে উঠল সে। না, ব্যথা পেয়েছে তার মানে সে এখনো জীবিতই আছে। আমি এগুলো কি করেছি? ছি ছি, শেষ পর্যন্ত কিনা ওই লোকটার সাথে এইসব পাগলামি করেছি, যেখানে ওই লোকটা থেকে দূরে দূরে থাকার জন্য রুম থেকে পর্যন্ত আমি বের হতাম না, সেখানে কিনা যেচে পরে ডিরেক্ট ওই লোকটার রুমের ভিতরে চলে এসেছি, আবার তার সামনে তাকে খারাপ বলেছি। আচ্ছা, সে তো কত গল্পতে পড়েছে, অনেক মুভিতেও দেখেছে নায়িকারা ড্রিঙ্কস করে কত কাহিনী করে, তারপর ঘুম থেকে উঠলে কিছুই মনে থাকে না। তাহলে তার কেন সব কিছু মনে আছে, তাও আবার খুব স্পষ্ট? তাহলে সে কেন ভুললো না কিছু? পরক্ষণই তার মাথায় এলো থাপ্পড় মারা পর্যন্ত তো সবই মনে আছে, তবে সে তো তখন ওখানেই ঘুমে গিয়েছিল। তখন তাহলে এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে হেঁটে হেঁটে আসার রোগ তো তার নেই, আর না তো ওই লোক কোলে করে তাকে নিয়ে আসবে মানুষ। তাহলে সে তার রুমে আসলো কিভাবে? অতঃপর সে নিজে আবার বিড়ালো। উফ মেহরিশ, এত কিছু না ভেবে ভাব, এখন ওই লোকটার থেকে তোকে বাঁচাতে হবে। কে বাঁচাবে? কোনোভাবে যে লোকটার সামনে পড়া যাবে না তোর। এই বাড়ির যতদিন আছিস লুকিয়ে থাকতে হবে, নাহলে সেই দিন তোর জীবনের শেষ দিন হবে, যেদিন তুই লোকটার সামনাসামনি হবি। বলেই আর্তনাদ করে উঠল মেয়েটা। মিনিট খানেক রুমের এদিক সেদিক এভাবেই পায়চারি করলো মেহেরেশ। না, এভাবে রুমে বসে থাকলে হবে না, ক্ষুধা লেগেছে অনেক, এখন খেতে হবে। তার খেতে হলে তো রুমের বাইরে তো যেতেই হবে। এত সময় অবধি লোকটা তো আর বাসাতে বসে থাকবে না ভেবেই জোরে একটা স্বস্তিতে হাঁপ ছাড়লো মেহেরেশ। যে ভাবা সেই কাজ, এত সময় অবধি লোকটা তো আর বাসায় বসে থাকবে না ভেবেই জোরে একটা স্বস্তিতে হাঁপ ছাড়লো মেহেরেশ। যেই ভাবা সেই কাজ, সাথে সাথেই সে নিচে চলে আসলো। উদ্দেশ্য আপাতত নাস্তা করে আবার গিয়ে না হয় রুম অবধি বন্দি হবে। মেহেরেশ নিচে যেতেই দেখতে পেল নিচে সবাই খাবার টেবিলে বসে আছে। খাবার পরিবেশন করছেন নার্গিস আর আলেয়া বেগম। এক পাশে বসে আছে আমান, আয়ানা, অপর পাশে মিরাজ আর এরিন আপু। দ্রুতই নিচে নেমে আসলো সে। তাকে এভাবে দৌড়ে আসতে দেখে মিরাজ বলল, আরে আপু, আস্তে আস্তে, তোমার খাবার কেউ খেয়ে ফেলবে না। মিরাজের মুখে এমন কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আলেয়া বেগম একটু আগেই বলেছিল মেহেরেশকে ডাকার জন্য, কিন্তু এরিনা না করেছে। বলেছে মেয়েটা কাল অনেক রাত করে ঘুমিয়েছে, একটু ঘুমাক, ঘুম থেকে উঠলে নিজেই এসে পড়বে। কিন্তু মেহেরেশ কারো কথায় কর্ণপাত না করে এসে ডিরেক্ট একটা চেয়ার নিয়ে বসলো আর জোরে জোরে চিল্লিয়ে বলল, ফুপি, আমাকে আগে দাও তো, আমার খুব ক্ষুধা লেগেছে। চোখ নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মেহেরেশের দিকে। এদিকে আলেয়া বেগম মেহেরেশের বলার সাথে সাথে মেহেরেশের সামনে থাকা প্লেটটাতে 2টি পরোটা আর সাথে মুরগির মাংস দিলেন। মেহেরেশ কেবলই পরোটাটা একটু ছিঁড়ে মাংস নিয়ে মুখে ঢুকিয়েছিল, অমনি কারো চেয়ার টানার শব্দ শুনতেই সামনে ফিরে তাকানো মাত্রই বেচারি পরোটা মুখে দিয়ে বসে রইল, কিন্তু চিবোতে ভুলে গেল আর বড় বড় চোখে সামনে থাকা মানবটিকে পর্যবেক্ষণ করতে লাগলো। হ্যাঁ, সামনে থাকা লোকটি আর কেউ নয়, বরং পূর্ব একটু আগেই ঘুম থেকে উঠেছে। কাল সারা রাত কেন যেন তার ঘুম হয়নি, যার দরুন সকালে শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার। পরে একটা টান ফিলে খেয়ে সকালে দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, তাই আজ বাইরে যেতে দেরি হয়ে গেছে। বেচারি মেহেরেশ তো ভাবতেই পারেনি এই লোক এখন এই সময় এখানে থাকবে।
তাহলে তো সে ক্ষুধায় মরে গেলেও এখানে আসতো না। আচ্ছা, মেহেরিস এখন কি করবে? এখান থেকে উঠে দৌড় দিয়ে পালাবে, নাকি চুপচাপ খেয়ে চলে যাবে যেন সে কিচ্ছুই জানে না? না, দ্বিতীয় আইডিটা কাজে লাগানো যাক। সে এমন অভিনয় করবে যেন কাল রাতের ঘটনা তার কিছুই মনে নেই। তাহলে তো হয়, আর ওই লোকটা তো জানেই কালকে ড্রিঙ্কস ছিল, সো ড্রাঙ্ক থাকার কারণেই তার কিছু মনে নেই। এই ভাবনাতেই আবারও খাওয়ায় মনোনিবেশন করলো মেহেরিস। কিন্তু পূর্ব, সে কি আদৌ এগুলো ভোলার মানুষ? কখনোই না। তার উপর তাকে কাল রাতে অপমান করেছে মেয়েটা, সে কি এত সহজেই ছাড়ার পাত্র? আমার অগোচরের বাড়িতে ওয়াইন এনেছে কে? গম্ভীর শান্তশিষ্ট স্বর, কিন্তু হৃৎপিণ্ড কাঁপানো জন্য যথেষ্ট। বিশেষ করে বেচারা আমানের মুখে থাকা পরোটাটা কোনো রকম গিলে গলা দিয়ে নামালো বেচারা। তারপর এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলল। তার এই ভাইটা জানলে কিভাবে যে সে বাসায় এগুলো এনেছে? তার ভাই তো সারা রাত রুমে ছিল, আর জেনে যেহেতু গেছে আজকে যে তার খবর আছে, সেটা সে ভালো করেই বুঝতে পারছে। আমান, তোকে কিছু বলেছে? এবার তো আমানের প্রাণ পাখিটা মনে হচ্ছে যায় যায়। তাও কোনো রকম ঢোক গিলে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, আমি কি জানি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? কারণ এইসব ফাজলামি তুই ছাড়া করার সাহস এই বাড়িতে আর কারো নেই। বিশ্বাস কর ভাই, আমি কিছুই জানি না। শ্যাট আপ আমান। ফার্স্ট তো অন্যায় করেছিস, তারপর আবার আমার মুখের সামনে মিথ্যা বলে যাচ্ছিস। লজ্জা হওয়া দরকার তোর। আবার এনেছিস তো এনেছিস, শেষ পর্যন্ত কিনা একটা বাচ্চা মেয়েকে এইসব উল্টাপাল্টা জিনিস খাওয়াচ্ছিস। মেহেরিস মাত্রই গ্লাস থেকে পানি মুখে নিয়েছিল। বেচারি এটা শুনে মুখে থাকা পানি আচমকা উপড়ে ছুঁড়ে ফেললো। আর ফেললো তো ফেললো, তাও কিনা সেটা ওই লোকটার খাবারের উপর পড়তে হলো। সাধারণত পূর্ব যেই চেয়ারটাতে বসে তার একটা চেয়ার পরেই মেহেরিস এসে বসেছিল। ভেবেছিল হয়তো লোকটা বাসায় নেই, কিন্তু কে জানতো এই লোক আজকে বাসায় থাকবে। মেহেরিস মনে মনে এখন একটা কথাই আওড়ালো, তা হলো, अब तो गया मेहरिश।